পড়ছি অতিপ্রাকৃত কাহিনী হ্যালোইন থেকে। সম্পাদনা করেছেন তৌফির হাসানুর রাকিব। গল্প যমদূত, লিখেছেন আহসানুল হক শোভন। ছাদের কার্নিশে দাঁড়িয়ে তার জীবনের শেষ সিগারেটটা জ্বালালো সুমন। এই শীতের রাতে শিরশিরে ঠান্ডা বাতাস বইছে। কার্নিশে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য রাখতে গিয়ে পা দুটো ঠকঠক করে কাঁপছে। অবশ্য ভারসাম্য না রাখলেও চলে। মিনিট দুই এক পর ছাদ থেকে লাফিয়ে পড়া আর এক মুহূর্তের অসতর্কতায় কার্নিশ থেকে পড়ে যাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। 16তলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়লে নিশ্চিত মৃত্যু। গত বছর 11 তলার বাসিন্দা একটি মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে তা প্রমাণ করে দিয়ে গেছে। তারপর থেকে ছাদ তালা বন্ধ থাকে। আজ কেয়ারটেকারকে ঘুষ দিয়ে অনেক কষ্টে ছাদের চাবি ম্যানেজ করেছে সুমন। বেচারা হালিম সাহেব, ওকে ছাদের চাবি দেবার কারণে আগামীকাল সকালে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে। হালিম সাহেবের কথা ভেবে খানিকটা আফসোস হচ্ছে। আর কারো জন্য সুমনের কোনো আফসোস নেই, এমনকি নিজের বাবা মায়ের জন্য নয়। এখন কোনো কিছুতেই সুমনের আর কিছুই যায় আসে না। এই জীবন কোনো জীবনই নয়। ওর মতে এভাবে বেঁচে থাকাটাও বেঁচে থাকার পর্যায়ে পড়ে না। হাতের সিগারেটটা শেষ হলে কার্নিশ থেকে নিচে লাফিয়ে পড়বে, ব্যাস, ভবলীলা সাঙ্গ, দি এন্ড। আর কোনো মুনা ওর সঙ্গে প্রতারণা করতে পারবে না। গভীর রাতে নিজের জন্মদাতা পিতাকে গৃহপরিচারিকার কামরা থেকে বের হতে দেখতে হবে না। ক্লাসের জন্য বের হয়েও কি মনে করে অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে নিজের মাকে বাবার অফিস কলিগের সঙ্গে আলু থালু পোশাকে সোফায় আবিষ্কার করতে হবে না। এই পৃথিবীর সবাই প্রতারক, সবাই। সুমনের একা বিশুদ্ধ হয়ে বেঁচে থেকে কি লাভ? এখন আর বিশুদ্ধতার কোনো মূল্য নেই। বিশুদ্ধতা এখন কেজি দরে বিকয়, তবুও কেউ কিনে না। সবাই নোংরামো কিনতে চায়। তাই নোংরামোর প্রাইস ট্যাগে লেখা মূল্যটা দিন দিন বেড়েই চলছে। বেঁচে থাকার চাইতে মরে যাওয়া যদিও অনেক সহজ, তারপরও কারো মৃত্যুর দিনক্ষণ ঘনিয়ে না আসা অবধি সে চাইলেও মরতে পারবে না। সুমনের ঠিক সামনে অবিকল মানুষের মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে কথাগুলো বলে উঠল। যদিও ওর সামনে দাঁড়াবার মতো কিছু নেই, সামনেটা ফাঁকা। ওর পায়ের ইঞ্চি তিনেক পরে কার্নিশের সীমানা শেষ। অর্থাৎ লোকটা কোনো কিছুতেই পা না রেখে শূন্যে দাঁড়িয়ে আছে, হাওয়ার উপর ভাসছে। সুমন ভয়ে একটা ঢোক গিল। আর একটু হলেই সে কার্নিশ থেকে নিচে পড়ে যেত। ওর অবাক লাগছে। মিনিট দুয়েক পর মৃত্যুকে আলিঙ্গন করতে চাওয়া সে কিনা তার সামনে কিছু একটা দেখে ভয় পেয়ে গেল। অবশ্য মানুষের মতো দেখতে হলেও লোকটার অবয়ব ভয় পাওয়ার মতোই। অন্ধকারের মধ্যেও তার কালো অবয়ব দেখা যাচ্ছে। হাত পায়ের আকৃতি বোঝা গেল, স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। চোখের কোটরের জায়গায় আগুনের মতো গনগনে কি যেন ধকধক করে জ্বলছে। আপনি কে? এভাবে শূন্য ভাসছেন কিভাবে? আমি যমদূত। কারো মৃত্যুর সময় ঘনিয়ে এলে তার প্রাণ ভোমরা কবচ করতে চলে আসি। তাহলে আপনি আমার প্রাণ ভোমরা কবচ করতে এসেছেন? তোমার মৃত্যুর সময় এখনো আসেনি। আমি এসেছিলাম অন্য আরেকজনের প্রাণ ভোমরা কবচ করতে। আমি এখনই এই কার্নিশ থেকে লাফ দিব, দেখি আপনি আমার প্রাণ ভোমরা না নিয়ে যান কি করে। তোমার লাভ দেওয়া হবে না। এক্ষুনি ছাদে তোমার খোঁজে একটি মেয়ে আসবে। সে এমন কোনো খবর নিয়ে আসবে যা শোনার পর আজ আর তোমার লাভ দেওয়া হবে না। কখনোই না। এই দেখুন, আমি এক্ষুনি লাফ দিচ্ছি। এই যে শুনুন। পিছন থেকে হঠাৎ নারী কণ্ঠের আওয়াজ ভেসে উঠল। আপনার নাম সুমন না? ফ্ল্যাট 10C। তোমার মৃত্যুর সময় আবার আমাদের দেখা হবে, বিদায়। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সুমনের মনোযোগ মেয়েটার দিকে চলে গিয়েছিল। যমদূতের কথা শুনে ছট করে ফিরে তাকিয়ে দেখলো ফাঁকা জায়গায় মানুষের মতো দেখতে সেই অবয়বটা নেই। আপনি কার্নিশে কি করছেন? প্লিজ নিচে নেমে আসুন, একটা দুঃসংবাদ আছে। সুমন রেলিং টপকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইল, আমি ছাদে এসেছি, এই খবর আপনাকে কে দিল? ইন্টারকমে কেয়ারটেকার হালিম সাহেবের কাছ থেকে শুনেছি। শালা বেঈমান। সুমন বিড়বিড় করে হালিম সাহেবের উদ্দেশ্যে গালি দিল। দেখুন, দুঃসংবাদটা এমনই যে না জানিয়ে তার কোনো উপায় ছিল না।
মেয়েটা বোধহয় বিড়বিড় করে দেয়া গালিটা শুনে ফেলেছে। সেই তখন থেকে দুঃসংবাদ করে যাচ্ছেন। দুঃসংবাদটা কি সেটাই তো বলছেন না। প্লিজ আপনি আমার সঙ্গে আপনাদের ফ্ল্যাটে চলুন। আন্টি একা আছেন, আপনি দুঃসংবাদটা আগে বলুন। আমার হার্ট শক্ত। তাছাড়া ফ্ল্যাটে আম্মা একা নেই, আব্বাও আছেন। আপনার বাবা আর নেই। কেন? আব্বা কোথায় গেছেন? কিছুক্ষণ আগে তিনি স্ট্রোক করে মারা গেছেন। সুমন তার বাবাকে ভালোবাসতো না, একটুও না। অন্তত এতদিন ওর কাছে তাই মনে হয়েছে। তারপরও আজ হঠাৎ খবরটা শুনে কেন জানি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু ভেঙে ছাদের মেঝেতে বসে পড়ল। ওর বাবা আর নেই। মাত্র ঘন্টাখানেক আগেও এই টেবিলে বসে ডিনার করা মানুষটাও এই পৃথিবীতে আর নেই। কিভাবে সম্ভব? যমদূত কি তাহলে ওর বাবার প্রাণ ভোমরাই কবজ করতে এসেছিল? হাসতে গেলে মানুষের কোনো অবলম্বনের প্রয়োজন পড়ে না, কাঁদতে গেলে পড়ে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করা সুমনের চোখের সামনে সম্পূর্ণ অপরিচিত মেয়েটির একজোড়া পা। সুমন আগু পিছু কিছু না ভেবেই মেয়েটির পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ শব্দে কাঁদতে লাগলো। ইতির কাছে সুমন পুরোপুরি অপরিচিত কেউ নয়। ওরা পাশাপাশি ফ্ল্যাটে থাকে, সিঁড়িতে বা লিফটে মাঝে মধ্যেই দেখা হয়ে যায়। তারপরও একজন পূর্ণবয়স্ক মানুষ ওর পা দুটো জড়িয়ে ধরে এভাবে হাউমাউ শব্দে কাঁদতে শুরু করায় তার অস্বস্তি বোধ লাগলো। কয়েক মুহূর্ত আগে সে নিজেই ছেলেটাকে তার বাবার মৃত্যু সংবাদ দিয়েছে। স্বজনহারা ক্রন্দনরত একজন মানুষকে চাইলেই ঠেলে সরিয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে ইতির পায়জামার নিচের অংশ ভিজে পায়ের সঙ্গে সেটে গেছে, সেই সঙ্গে ভিজছে ইতির মনও। ওর হঠাৎ মনে হলো ছেলেটা কাঁদুক, আর একটু কাঁদুক, চোখের পানিতে তার কষ্টগুলো ধুয়ে মুছে যাক। ইতিরা থাকে 10B-তে, সুমনদের ঠিক পাশের ফ্ল্যাট। ইতির মায়ের সঙ্গে সুমনের মায়ের বেশ ভাব। মাঝে মধ্যে সুমনের মা স্পেশাল কোনো ডিশ তৈরি করলে ওদের বাসায় পাঠিয়ে দেন। ইতির মাও খালি পাত্রে ফিরতি কিছু না কিছু পাঠান। বেশিরভাগ সময় ইতি নিয়ে আসে। আজও এসেছিল। তখনও কি জানতো খাবার দিতে এসে এমন এক পরিস্থিতিতে ওকে পড়তে হবে? বাসায় সুমন ছিল না। ইন্টারকমে খোঁজ নিতে গিয়ে কেয়ারটেকার হালিম সাহেবের কাছ থেকে জানতে পারে সুমন ছাদে। ইতি ছাদে যাবার আগে দৌড়ে নিজের মাকে খবরটা জানিয়ে আন্টির পাশে থাকতে বলে এসেছেন। ইতি সুমনকে নিয়ে ওদের ফ্ল্যাটে এসে দেখে ইতিমধ্যে অনেক মানুষ চলে এসেছে। সুমনকে দেখে তার মা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। ইতি এক পাশে সরে দাঁড়ালো। এই মুহূর্তে ওর করণীয়টা কি ঠিক বুঝে উঠতে পারছে না। এমন পরিস্থিতিতে সে এর আগে কখনো পড়েনি। সুমন ছেলেটাকে তার ভালোই লাগে। মাঝে মাঝে ফ্ল্যাটের দরজা খুলে ছেলেটাকে চোখে পড়ে। কখনো লিফট থেকে নামার সময়, আবার এমনও হয় দুজন একসঙ্গে লিফটে উঠেছে। ইতি দেখতে শুনতে বেশ ভালো। তারপরও কেন জানি ছেলেটা ওর দিকে কখনো তাকাতো না। এ পর্যন্ত যতবার দেখা হয়েছে ততবারই মনে হয়েছে ছেলেটা তার নিজের ভিতর বুঁদ হয়ে আছে। চারপাশে কি ঘটছে না ঘটছে সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এতদিন ইতি ভাবতো ছেলেটা খুব মুডি। আজ ছাদে ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার পর কেন জানি মনে হয়েছে আসলে ভিতরে ভিতরে ছেলেটা খুব অসহায়। ওর পা দুটো যেভাবে অষ্টিপিষ্ট জড়িয়ে ধরেছিল তাতে মনে হয়েছে এই পৃথিবীতে ছেলেটার বুঝি কেউ নেই। ইতি তার একমাত্র অবলম্বন। ইতির খুব ইচ্ছে করছিল সুমনের মাথায় হাত বুলিয়ে দিতে, ওর মাথাটা বুকে টেনে নিতে। পারেনি। 1000 বছরের পুরনো সংকোচ ওকে অষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। ছি, একটা মানুষের বাবা মারা গেছে আর এদিকে সে মনে মনে কি সব ভাবছে। ইতি কোষে নিজেকে একটা ধমক লাগানো। সুমনের বাবার মৃত্যুর কয়েকদিন পেরিয়ে গেছে। স্বামীর মৃত্যুর 2 দিন বাদে ফৌজিয়া রহমান বাইরে ঘোরাফেরার পরিমাণ আরো বাড়িয়ে দিলেন। ফৌজিয়া রহমানের বর্তমান বয়স 41। দেখে অবশ্য আরো অনেক কম বলে মনে হয়। বয়স ধরে রাখতে খাবার দাবারের ব্যাপারে খুব সতর্ক তিনি। সুমনের বাবার সঙ্গে তার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে। স্ত্রী চোখ ধাঁধানো সুন্দরী হওয়ায় সুমনের বাবা বিয়ের পরপরই তাকে বাচ্চা নিতে বাধ্য করেন। সুমনের জন্মের বছর 2 পর আরও একটা সন্তান নেবার জন্য চাপাচাপি করেন। তবে ততদিনে তিনি সতর্ক হয়ে গিয়েছিলেন। আরেকটা বাচ্চা নেবার ব্যাপারে কোনোভাবে তাকে আর রাজি করানো যায়নি। ফৌজিয়া রহমান চাইলে এখনও আরেকটা বিয়ে করতে পারেন। সুমনের ধারণা তিনি সেই পথেই এগোচ্ছেন। বাবার সেই অফিস কলিগের সঙ্গে তার মায়ের সুসম্পর্ক এখনও বহাল রয়েছে। অনেক আগে থেকেই ভদ্রলোকের স্ত্রী তার সঙ্গে থাকেন না। ডিভোর্স হয়েছে কি না সেই ব্যাপারে সুমনের জানা নেই। ওর বাবা মারা যাওয়ায় আর কোনো বাধা রইল না। ছোট্ট একটা বাধা অবশ্য এখনো আছে, আর সেটা সে নিজে। ফৌজিয়া রহমানের 23 বছর বয়সী একমাত্র সন্তান সুমন। সুমন হয়তো এই সপ্তাহের মধ্যে আরেকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিত, কেবল ইতি মেয়েটার কারণে নেয়নি। বাবা মারা যাওয়ার পরদিন থেকে দিনে অন্তত একবার হলেও মেয়েটি ওর খোঁজ নিতে আসে। সুমনের ফোন নাম্বারও সে নিয়ে রেখেছে।
মাঝে মধ্যে রাতের বেলা ফোন দিয়ে নরম সুরে কথা বলে। ইতির সঙ্গে কথা বলতে ওর ভালো লাগে। মেয়েটা খুব মনোযোগ দিয়ে ওর প্রতিটা কথা শুনে। আজকালকার অন্যান্য মেয়েদের মতো হুট করে অন্য প্রসঙ্গে গিয়ে কথার মাঝে ব্যাঘাত ঘটায় না। ইতি সুমনকে ভার্সিটিতে যেতে বলে, আবারও নতুন করে ব্যস্ত হয়ে ওঠার পরামর্শ দেয়। ভার্সিটিতে যেতে সুমনের ইচ্ছা করে না। ওখানে গেলেই কোনো না কোনো ভাবে মুনার সঙ্গে দেখা হবে। সুমন আর একটি বারের জন্য রূপকের সঙ্গে মুনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে চায় না। সেদিন দুপুর বেলাতেও মুনাকে দেখেছিল রূপকের হাত ধরে হাঁটতে। রূপকের একটা হাত ছিল মুনার কোমরে। উফ, সুমন আর ভাবতে চায় না। পল্লবের কাছ থেকে জেনেছে মুনা নাকি বেশ কিছুদিন ধরেই রূপকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে। ক্যাম্পাসের অনেকেই এই খবর জানতো। সুমন মন খারাপ করবে বলে এতদিন কেউ ওকে জানায়নি। টিংটং শব্দে কলিং বেলটা বেজে উঠল। সুমন দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখলো এখন বিকেল 5টা বাজে। মা নিশ্চয়ই আসেনি। ফৌজিয়া রহমান আরো দেরিতে বাসায় ফিরেন। সম্ভবত ইতি এসেছে। ইতির কথা ভাবতেই সুমনের মনটা ভালো হতে শুরু করলো। কলিং বেল শুনে আমার মন কেন জানি বলছিল তুমি এসেছো। সুমনের কথা শুনে ইতি তার মন ভালো করে দেয়া স্নিগ্ধ হাসিটা উপহার দিল। ইতি সুমনের 1 বছরের ছোট। সুমন 2014 সালের এইচএসসি ব্যাচ আর ইতি 2015। সুমনের ভাবতে অবাক লাগে, পাশের ফ্ল্যাটে এমন সুন্দর মানসিকতার একজন মানুষ থাকার পরও এতদিন এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কেন তার কোনো বন্ধু ছিল না। ইতির সঙ্গে পরিচয়টা আরো আগে হলে সুমন হয়তো ইতিকেই থাক। এসব বিষয় নিয়ে এখন আর সে ভাবতে চায় না। পৃথিবীতে কোনো কিছুই নাকি বিনা কারণে ঘটে না। ওর বাবার মৃত্যুর মধ্য দিয়ে ইতি নামের প্রাণবন্ত মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছে। তা না হলে হয়তো কখনোই কথা হতো না। আমি থট রিডিং জানি। তুমি যখনই মনে মনে আমার কথা চিন্তা করবে, দেখবে ঠিক তখনই আমি তোমার সামনে এসে হাজির হব। সত্যি? সুমনের চোখ জোড়া খুশিতে চকচক করে ওঠে। সত্যি। সুমন জানে এসব মন রাখা টাইপ কথাবার্তা, তবুও শুনতে ভালো লাগে। ওর মনে করার জন্য হলেও একটা মানুষ অপেক্ষা করে। ব্যাপারটা ভাবতেই অনেক ভালো লাগে। ভাত খেয়েছো? কি দিয়ে? সুমন জবাব দেন। ইতি আবারও জানতে চায় মেনু কি ছিল। সুমন মনে মনে মিথ্যা মেনু সাজাতে ব্যস্ত। আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? একই প্রশ্ন বারবার করতে ইতি একটু বিরক্ত হয়। এই তো ভাত, ডাল, মাংস, সবজি আর সালাদ। বাহ, দারুণ মেনু। আমাদের অবশ্য আজ নিরামিষ ছিল। প্রতি মঙ্গলবারে বাবা আমাদের নিরামিষ খেতে বাধ্য করে। আন্টি বাসায় নেই? না। চা খাবে? তুমি চা খাবে? একটু বসো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। দূর, আমার সঙ্গে সব ফর্মালিটি দেখাতে হবে না, তুমি বসো, আমি বানিয়ে আনছি। ইতি ফিরল বেশ খানিকক্ষণ পর। ট্রেতে চায়ের কাপের পাশে বড় সড়ো একটা বাটি। বাটিতে নুডলস রান্না করে নিয়ে এসেছে। তুমি মিথ্যা বললে কেন? কি মিথ্যা বলেছি? তুমি আজ দুপুরে ভাত খাও নেই। রান্নাঘরে হাঁড়িতে ভাত আর কড়াইতে রুই মাছের তরকারি তেমনই পড়ে আছে, কেউ হাত লাগায়নি। খেতে ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছে করছিল না বললে তো হবে না, খেতে তো হবে। এখন যদি আমি না আসতাম? দেখি হা করো। ইতি কাঁটা চামচে নুডলস পেঁচিয়ে সুমনের মুখের সামনে তুলে ধরে। নুডলসগুলো মুখে পড়ার সময় সুমনের চোখ দুটো বুজে আসে। কতদিন কেউ ওকে এভাবে খাইয়ে দেয়নি। এই মেয়েটির ভিতরে এত মায়া কেন? যে অনুভূতিগুলো থেকে ও পালিয়ে বেড়াতে চায়, মেয়েটি বারবার কেন সেই অনুভূতিগুলোকে ওর বুকে নতুন করে জাগিয়ে তোলে? সুমন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। রাতে খেতে বসে ফৌজিয়া রহমান তার ছেলের উদ্দেশ্যে বলেন। সুমন তার মায়ের কথার কোনো জবাব দিল না। মাথা নিচু করে মুখের ভাতগুলো চিবুতে থাকলো। দেখো সুমন, এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই জীবনরেখা নির্ধারণ করে দেওয়া আছে। কেউ তার জীবনরেখার শেষ প্রান্তে পৌঁছে গেলে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তাই বলে বাকিদের জীবন তো আর থেমে থাকতে পারে না। সুমন বুঝতে পারে তার মা আসলে কি বোঝাতে চাইছেন। তিনি সম্ভবত এখন নিজের বিয়ের প্রসঙ্গ টান। তোমার হামিদ আঙ্কেলকে তো চিনো? তোমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। আমার সঙ্গেও তার বোঝাপড়া বেশ ভালো। ভদ্রলোক কিছুদিন যাবৎ একাকী জীবন কাটাচ্ছেন। ফৌজিয়া রহমান একটু থামলেন। তিনি সুমনের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছেন। আর 2-3 বছরের মধ্যেই তুমি তোমার চাকরি, ক্যারিয়ার এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমি তখন হয়ে পড়বো একা। আর একাকিত্ব জিনিসটা খুব খারাপ। এসব বিবেচনা করেই হামিদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিও ভেবে দেখলাম, দুজন একাকী মানুষ যদি একে অপরের নিঃসঙ্গতা ঘোচাতে পারে তাতে ক্ষতি কোথায়? বাবা মারা গেছে এখনো 2 মাসও হয়নি। এর মধ্যে তুমি মায়ের প্রতি তীব্র ঘৃণায় সুমন তার মুখের কথা শেষ করতে পারে না। তুমি নিজেও বোধ হয় এটার অপেক্ষাতেই ছিলে। সুমন, ভদ্রভাবে কথা বলো। তোমাদের এই বিয়েতে আমি কোনোভাবেই রাজি নই। আমি তোমার মতামত জানতে চাইনি। বিষয়টা তোমাকে জানিয়ে রাখার প্রয়োজন বলে মনে করছি, তাই জানিয়ে রাখলাম। গো টু হেল! সুমন ওর প্লেটটা সজোরে সামনে ঠেলে চেয়ারে ছেড়ে উঠে নিজের রুমে চলে যায়।
রাতে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে এই শীতের রাতেও ঘামে ভেজা শরীরে ধর্মর করে জেগে ওঠে সুমন। দুঃস্বপ্নে মানুষের অবয়বধারী সেই যমদূত এসেছিল। সুমনের নাকি সময় ঘনিয়ে এসেছে, যমদূত ওর প্রাণ ভোমরা কবজ করে নিয়ে যাবে। সুমন বারবার চিৎকার করে বলছিল সে এখনই মরতে চায় না, আরও কিছুদিন বেঁচে থাকতে চায়, ওকে যেন আর একটিবারের জন্য সুযোগ দেওয়া হয়। যমদূত ওর কোনো কথাই শুনছিল না, ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছিল। ভাগ্যিস তখনই ঘুমটা ভেঙেছে। গত 2 মাসে সুমন অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছে। এখন নিয়মিত ক্লাসেও যায়। মুনাকে দেখলে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, আর মুনাও এমন ভাব করে যেন সুমন নামের কোনো মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই। এ সবই সম্ভব হয়েছে ইতিমাইটের কল্যাণে। ওর এখন আর মরে যেতে ইচ্ছা করে না, বেঁচে থাকতে ইচ্ছা করে। ইতি নামের মায়াবী চোখের মেয়েটির সঙ্গ পাবার লোভে খুব বাঁচতে ইচ্ছা করে। ভার্সিটি থেকে ফেরার পথে ইতি অ্যাক্সিডেন্ট করেছে। খবরটা কানে যাওয়া মাত্রই সুমন হাসপাতালের দিকে পাগলের মতো ছুটল। ইতির অবস্থা গুরুতর, অনেক রক্ত লাগবে। সমস্যা হলো ইতির রক্তের গ্রুপ AB নেগেটিভ, দুর্লভ গ্রুপের রক্ত, সহজে পাওয়া যায় না। সুমন গাড়ি থেকে সারা রাত পুরো ঢাকা শহরের সমস্ত ব্লাড ব্যাংকে চষে মাত্র 1 ভাগ রক্ত জোগাড় করতে পেরেছে। ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোরই রক্তের গ্রুপ AB নেগেটিভ নয়। ইতির আত্মীয় স্বজনরাও সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু রক্তের দেখা মিলছে না। সুমন ওই 1 ব্যাগ রক্তই কর্তব্যরত নার্সের হাতে তুলে দিয়ে বলল, সিস্টার, যেভাবে পারেন আমার ইতিকে বাঁচান। ডাক্তার বলেছে 4 ব্যাগের মতো রক্ত লাগবে। মাত্র 1 ব্যাগ রক্তে কিছু হবে কিনা জানি না। মানুষের বাঁচা মরা সবই উপরওয়ালার হাতে, আপনি আল্লাহ আল্লাহ করেন। সুমন হাসপাতালে একটি চেয়ারে বসে বিড়বিড় করে আল্লাহকে ডাকতে থাকে। শেষ রাতের দিকে ক্লান্তিতে দুঃখ চোখের পাতা খানিকটা লেগে এসেছিল। আর ঠিক তখনই মানুষের মতো অবয়বধারী সেই যমদূতকে আবারও সে দেখতে পেল। আপনি আপনি এখানে কেন এসেছেন? আমি তো হাসপাতালগুলোতে নিয়মিত আসি, তবে আজ যাকে নিতে এসেছি কিছুক্ষণ আগেও তার জন্য তুমি প্রার্থনা করেছিল। কি? সুমনের চোখ থেকে ঘুম কেটে গিয়ে পুরোপুরি সজাগ হয়ে উঠল। প্রয়োজনে আপনি আমাকে নিয়ে যান, তবুও ইতিকে আমি নিয়ে যেতে দেব না। তোমার যাবার সময় এখনো আসেনি, তোমাকে আরো অনেকদিন অপেক্ষা করতে হবে। আজ আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি ইতির পরিবর্তে আমাকে নিয়ে যান। সুমন যমদূতের পথ আগলে দাঁড়ালো। তারপর অবাক হয়ে দেখলো যমদূত ওর শরীর ভেদ করে অবলীলায় চলে গেছে। হাসপাতালে অপেক্ষমান ইতির আত্মীয় স্বজনরা চুপচাপ বসে সুমনের একা একা কথা বলার পাগলামি দেখলো, তবে কেউ কিছু বলল না। ফজরের আজানের কিছুক্ষণ পর একজন নার্স এসে খবর দিল ইতিকে বাঁচানো সম্ভব হয়নি, শি ইজ নো মোর। সুমনের বয়স এখন 40, এখনো বিয়ে করেনি, করার কোনো ইচ্ছেও নেই। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র মার্কেটিং ম্যানেজার পদে চাকরি করছে। বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। একা মানুষ, বেতন যা পায় 2 হাতে খরচ করেও ফুরায় না। সুমনের মা ফৌজিয়া রহমান হামিদ সাহেবকে বিয়ে করার কিছুদিন পরে সুমন আলাদা থাকতে শুরু করে। ফৌজিয়া রহমান মাঝে মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে আসে। প্রতিবারই সুমন তাকে এড়িয়ে যাবার চেষ্টা করে। যেদিন এড়াতে পারে না সেদিন দেখা হয়। ফৌজিয়া রহমান ছেলের সঙ্গে টুকটাক কথা বলার চেষ্টা করে। সুমন চুপচাপ শুনে, কোনো কথা বলে না। একটা সময় ফৌজিয়া রহমান উঠে চলে যান। তিনিও বুঝেন সম্পর্কের সুতোটা কোথায় যেন ছিঁড়ে গেছে। সেই সুতো আর কোনোভাবেই জোড়া লাগানো যাবে না। বনানীতে সুমনের বাসা ভাড়া নেবার পিছনে বিশেষ একটা কারণ রয়েছে। প্রতিদিন অফিস ছুটির পর বনানী কবরস্থানে গিয়ে সে বিশেষ একটা কবরের কাছে অনেকক্ষণ সময় কাটায়। বিড়বিড় করে একা একা কথা বলে। সুমনের কথাগুলো 2জন মানুষের উদ্দেশ্যে। একজন কবরে সাহিত্য ইতি, আর অন্যজন মানুষের মতো অবয়বধারী সেই যমদূত। ইতির কাছে নিজের সব কথাই খুলে বলেছিল সুমন। ইতি ওকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল আর কখনো যেন আত্মহত্যা করার চেষ্টা না করে। আজ ইতি নেই, কিন্তু ইতির কাছে করা তার প্রতিজ্ঞা এখনো অটুট। তাই মন চাইলেও ইতির কাছে সে চলে যেতে পারে না, পারে শুধু যমদূতের কাছে কেঁদে কেঁদে ওর প্রাণ ভোমরা কবজ করার আর যেটুকু জানা। যমদূত, আর কতদিন পর আমাকে এই অভিশপ্ত জীবন থেকে তুমি মুক্তি দিবে? কবে আমাকে আমার ভালোবাসার মানুষটার কাছে নিয়ে যাবে? একা একা বেঁচে থাকতে থাকতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। যমদূত সুমনের সব কথাই শুনতে পায়। মানুষটার জন্য তার কিছু করতে ইচ্ছা করে, কিন্তু তার মৃত্যুর সময় যে এখনো আসেনি, তাই চাইলেও যমদূতের পক্ষে তার জন্য কিছু করা সম্ভব না। যমদূতের পাথরের মতো মনে কারো জন্য কোনো মায়া জগতে নেই। তবুও সুমন নামের এই মানুষটার জন্য কেন জানি তার মায়া হয়।
খুব মায়া হয়।